কোটা সংস্কারের দাবিতে দ্বিতীয় দফা টানা আন্দোলন শুরু হয়েছিল ১ জুলাই থেকে। অহিংস এই আন্দোলন সহিংসতা ছড়ায় ১৫ জুলাই থেকে। এখন পর্যন্ত ২ শতাধিক মানুষের মৃত্যু, আরও বহু মানুষের আহত হওয়া, গাড়ি ভবনে অগ্নিসংযোগ, জেল ভেঙে কয়েদি পালানো, রোববার সুপ্রিম কোর্টে কোটা বাতিল নিয়ে হাইকোর্টের সিদ্ধান্ত, সব মিলিয়ে গত ১.৫ মাস ধরে যা ঘটেছে তারই একটি খতিয়ান নিয়ে প্রজন্ম কণ্ঠের আজকের এই প্রতিবেদন। আন্দোলন কইরা কোনো কিছু করতে পারবে না। প্রজন্ম কণ্ঠের রিপোর্টে ক্যামেরায় ছিলেন শান্ত। সরকারের জন্য এই অবস্থা। তারপর কোটা হলে হোক, না হলে না হোক, আমার ভাই কেন মরলো আমি এটা আগে জানতে চাই। তাহলে শিক্ষার্থী হিসাবে আসো, আমাদের ওই সব ট্যাগ লাগায় আমাদের সাথে আসো না। আমাদের এনআইডির পাশে একটা রাজাকার ট্যাগ লাগিয়ে দেখ, কখনো সরকারি না। প্রিয় দর্শক, আজ আমরা এসেছি মোহাম্মদপুরের শেষ প্রান্তে, ঠিক বসিলা ব্রিজের অগ্রভাগে। আমরা এখানে দেখতে পাচ্ছি শত শত মানুষ, হাজার হাজার বলতে পারি, যেখানে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা তারা স্লোগানে মুখরিত করে রাখছেন এলাকা। এবং এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হলো যে মানবিক যে বিষয়টা সেটা সুন্দরভাবে তারা ফলো করতেছেন। সেটা হলো যে বিশেষ করে ইমার্জেন্সি যে বিষয়গুলো আছে, যেমন অ্যাম্বুলেন্সগুলো এবং জরুরি বিভাগ যে বিষয়গুলো আছে, যেমন ঔষধ সরবরাহ থেকে শুরু করে বিভিন্ন মানবিক যে দিকগুলো, এরা কিন্তু সেই জিনিসটা বাধা প্রয়োগ করতেছে না। এবং এখানে কোনো সহিংসতার কোনো স্থান নেই বলেই আমরা স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পারছি। আমরা এখানে কথা বলবো যারা শিক্ষার্থী আছেন, যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত, তাদের দাবি দাওয়াগুলো আমরা একটু তাদের মুখেই শুনতে চেষ্টা করব। আমরা শুনবো তারা কি চাচ্ছেন এবং তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে এবং তাদের এই আজকের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে তারা জানাবেন। তো ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোটা না মেধা, মেধা মেধা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, সেই যে স্লোগান নিয়ে পর্যন্ত নানা আলোচনা কেন্দ্রবিন্দু। আবার স্লোগান এখানে আমরা একটা প্লেকার্ড দেখতে পাচ্ছি, কে বলছে স্বৈরাচার স্বৈরাচার। এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছি, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমরা জানি এই আন্দোলনের মধ্যবর্তী সময়ে আমরা গত পরশুদিন দেখেছি কয়েকজনের তাজা প্রাণ ঝরে গেছে। আমরা সারা জাতি তার বিমোহিত এবং আমরা চাচ্ছি যে এই সংকট সমাধান হোক, সেটা যে কোনো উপায় হোক। আমরা দ্রুত এই সংকট সমাধান দেখতে চাই এবং এই যারা শিক্ষার্থী আছেন তারাও চাচ্ছেন যত দ্রুত সম্ভব এই সংকটটা নিরসন হোক। তো আমরা এখন একটু দর্শক জানার চেষ্টা করব যে শিক্ষার্থীরা কি বলতেছেন এবং তাদের দাবি সম্পর্কে তাদের মতামতটা কি। আমরা একটু এই ব্যাপারে কথা বলবো। আপনার নামটা বলে একটু বলুন। আমার নাম হচ্ছে লিমন। আমরা মূলত সকাল থেকেই আমাদের যে ছাত্র সমাজ আছে এখানে সবাই ছাত্র এবং সেই সাথে ছাত্রের কিছু অভিভাবকরাও আছে। এখানে সব জনতা সবারই একই দাবি, কোটা আন্দোলন। এবং সেই সাথে আরও একটা আমাদের বিচার আছে যে এই কোটা আন্দোলন করতে যে আমাদের যে তাজা রক্ত দিল আমাদের যারা স্টুডেন্ট আছে, এদের দোষ কী ছিল? অবশ্যই আমাদের সেটার বিচার হতে হবে এবং সেই সাথে আমাদের যে দাবি, কোটা আন্দোলনের দাবি, এই দাবিটা মেনে নিতে হবে। আমার মনে হয় না বাংলাদেশে কোনো সাধারণ জনগণ এই দাবির অযৌক্তিকতা বলবে। এটা যৌক্তিক একটা দাবি। এটা আমাদের পাশে আমাদের স্টুডেন্টদের গার্ডিয়ান সহ সকল ধরনের মানুষ আছে এবং তারাই বলছে যে এই দাবি আপনার যৌক্তিক দাবি। সেই সাথে আরও একটা বিষয় আমি একটু বলতে চাই যে আমাদের এই শান্তিপ্রিয় মিছিল এবং সমাবেশে কিন্তু আমরা কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের উস্কানিমূলক কিছুই আমরা করিনি। এবং এখানে প্রশাসনও ছিল, তারাও এই ধরনের কিছু কোনো রিপোর্ট করতে পারবে না। এবং একই সাথে আমরা যে যাত্রীবাহী বিভিন্ন রুগীবাহী বাস ছিল, গাড়ি ছিল এবং অ্যাম্বুলেন্সগুলো ছিল, এটা আমরা সুন্দরভাবে পাস করতে যাচ্ছি। আপনারা যদি এদিকে একটু দেখেন যে এই গাড়িগুলো কিন্তু যাচ্ছে সবাই রুগীবাহী গাড়ি এবং বিভিন্ন ধরনের। আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা এখানে সেটাই বাস্তবতায় দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাবো যে গতকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বলছেন যে আইনি সমাধানের মাধ্যমে এই ফয়সালাটা হোক এবং আপনাদের শিক্ষার্থীরা যারা আছেন তাদের উদ্দেশ্যে আহ্বান জানাইছেন যে এটা কিভাবে ধৈর্য ধরা যায়, ধৈর্য ধরে বিষয়টা সমাধানের জন্য অপেক্ষা করতে বলছেন। এই ব্যাপারে আপনার মত? আমরা সরকারের কাছে একটাই দাবি করি, সেটা হচ্ছে আমাদের দাবিটা হচ্ছে যৌক্তিক দাবি, অযৌক্তিক দাবি না। সরকার একটু সহানুভূতিশীল থাকলে এবং আমাদের যে স্টুডেন্টদের যে মনের ভাষাটা সেটা কিন্তু সরকার বুঝে, একটু তার সফটনেসই কিন্তু পারে এই ধরনের আন্দোলন থেকে, রাস্তা থেকে সব ক্লিয়ার করার জন্য। ঠিক আছে? সো আমি যে জিনিসটা বলতে চাই যে
সরকার যেন আমাদেরকে দাবিটা মেনে নেয়, সুন্দরভাবে মেনে নেয়, এবং সেই সাথে আমাদের যে তাজা প্রাণগুলো গেল সেটার জন্য সুষ্ঠু বিচার হয়। আচ্ছা, পরবর্তী আজকের যে যেমন আপনাদের কমপ্লিট শাটডাউন চলছে কর্মসূচি, এর পরবর্তী আপনাদের আরও কোনো কর্মসূচি আসছে কিনা এই ব্যাপারে আপনাদের? অবশ্যই আছে। সরকার যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা এই রাস্তা ছাড়বো না, এবং আমাদের সন্ধ্যার পর থেকে আরও কার্যক্রম শুরু হবে, এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সামনে যতই যাবে কঠোর কর্মসূচি আমরা পালন করব। এখানে যারা আছেন আরো আপুরা আছেন এখানে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমাদের এখানে আমরা সকাল 10টা থেকে অবস্থান করতেছি, এখন পর্যন্ত একটুকু বিশৃঙ্খল হয় না। আমরা সুন্দরভাবে আমাদের আন্দোলনটা দাবি করতেছি। তা আশা করি যে আমাদের সাথে যারা আমজনতা আছে তারা আমাদের পাশে থাকবে। আর আমরা চাচ্ছি যে কোঠাটা বন্ধ হোক, কারণ আমাদের দেশে যত মেধাবী স্টুডেন্ট আছে তারা পাচ্ছে না। এখানে আপনাদের কর্মসূচির মাধ্যমে এখানে কি কোনো দ্বিতীয় পক্ষ বা তৃতীয় পক্ষ কোনো চাপ ফিল করতেছেন কিনা? আপনাদের সাথে কেউ চাপ মানে চাপ সৃষ্টি করছে? না, আমরা এখানে শান্তিভাবে নির্বাচন করছি। সবাই সাধারণ শিক্ষার্থী। আপনি যে বলতেছেন যে আমাদের দ্বিতীয় কোনো পক্ষ উস্কাইতেছে কিনা, তো আমাদের যে সাইদ ভাইকে খুন করা হয়েছে বা তারে মারা হয়েছে, তো এখানে কি শেখ হাসিনার কোনো হাত ছিল? আমরা তো আপনাদের এই প্রশ্ন করতে পারি। তাহলে সাইদ ভাইকে যখন গুলি করা হয়েছে তখন কি আপনাদের শেখ হাসিনার হাত ছিল? কেন বিজেপি ঢুকবে? কেন বিজেপি থাকবে সীমান্তে? এখানে কেন আসবে? তারা গুলি কেন ছুটতেছে? আমরা কেন হল ছাড়া হইলাম? আমি আমার নিজের হলে কেন ঢুকতে পারতেছি না? এই প্রশ্নগুলো উত্তর কে দিবে? সরকার দিবে অবশ্যই। কেন দিদি করতে পারতেছে না? আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীর কি সাপোর্ট পাচ্ছেন কিনা? না, আমরা পাচ্ছি না। আমরা কারো সাপোর্ট পাচ্ছি না। কেন পাচ্ছি না এটাই তো প্রশ্ন। কেন তাদের মানবিকতা কোথায় গিয়ে দাঁড়াইছে যে তারা আমাদের পাশে নাই? কোথায় মুখ বন্ধ করে রাখা হয়েছে? সরকার করে রাখছে, চাকরির ভয় পাচ্ছে। সরকার কি দিচ্ছে যে আপনি যদি ওরা শিক্ষকরা যদি আমাদের সাথে থাকে তাহলে যদি চাকরি হারাবে, কে চাকরি হারায় আমাদের পাশে দাঁড়াবে? সরকার ভয় দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? সরকার নাই, স্বৈরাচারী সরকার। আপনাদের সর্বশেষ দাবি মানে অর্থাৎ এক দাবিতে আপনারা আছেন, এই দাবিতে আমাদের দাবি মেনে নিতে হবে, কোটা সরাই দিতে হবে। আমরা জানি যে ইতিমধ্যে 6 জনের তাজা প্রাণ ঝরে গেছে। আমরা বিচার চাই। এখন বিষয়টা হলো যে যাদের সাথে এই যে সহিংস ঘটনা ঘটলো, এই ব্যাপারে কি আপনারা কি সরকারকে দায়ী করছেন? অবশ্যই আমরা সরকারকে দায়ী করছি। আপনাদের এই সহিংসতার জন্য আপনাদের সহিংসতা নাই। আজকে যে মারা গেছে, যে বুক পাতায় দিয়ে মারা গেছে, সে হচ্ছে আমার বন্ধু আবু সাইদ। আমি ওর ক্লাসমেট। ও আমার চোখের সামনে ওরা মারা গেছে। তাহলে কি আমার কি এটা কি সরকারের দায়িত্ব ছিল না? পুলিশ কেন হামলা করলো? সাধারণ শিক্ষার্থীর উপর পুলিশ কেন হামলা করলো? আমরা আমাদের এইরকম করে ভাই ব্রাদারকে মারছে, এর আগেও মারলো। সেদিন আমাদের রংপুরে প্রকাশ্যে আমাদের ভাইতে মারছে। সে তো একাই সামনে গেছিল, তার সঙ্গে তো কেউ ছিল না। কেন সে একাই প্রতিবাদ করতে পারে? সে সামনে দাঁড়িয়েছে, কেন তাকে গুলি করা হলো? অবশ্যই সরকার তাদেরকে ওই পারমিশন দিয়েছে, সেই জন্য তারা গুলি ছুটছে। কেন? আমরা এর প্রতিবাদ চাই। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির পর থেকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে দিনভর নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ, হামলা, ভাঙচুর, গুলি, অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে। রাজধানী ঢাকা ছিল কার্যত অচল, পরিস্থিতি ছিল থমথমে। সারা দেশে ছাত্র আন্দোলন চলছে, সেটা হলো কোটা সংস্করণ। সারা ঢাকা জুড়েই দেখে আসলাম বা বিভিন্ন মহাসড়কগুলোতে দেখলাম যান চলাচল খুবই কম, যাত্রীদের দুর্ভোগ। পাশাপাশি আপনারা যারা সারাদিন রিক্সা পরিচালনা করেন, এই দুর্ভোগের সময় আপনাদের কি ধরনের প্রভাব পড়ছে বা আপনারা এই বিষয়টা কিভাবে নিচ্ছেন একটু বলবেন? আমরা কোনো জায়গায় ভাড়া নিয়ে যাইতে পারতাছি না, ভাড়া ঠিক রকম পারতাছি না, মারামারি। এই যে এখন মোহাম্মদপুর গেছি আল্লাহ করিমের সামনে, ফোলা ভাইনে ছাত্রলীগের ফোলা ভাইনে বন্ধু হামলা করতেছে, পুলিশেও হামলা করতেছে। মানে আমরা অনেক কষ্টতে আছি। এইভাবে কি আর চলা যায়? এটা সমাধান অবশ্যই দরকার। আন্দোলন কইরা কোনো কিছু করতে পারবে না। যারা মনে করেন যে এগুলো করতেছে কিন্তু এটা ঠিক না, তারা অনেক কিছু ব্যবসা বাণিজ্য করুক, মানুষের কর্মজীবী বাড়াক,
তাহলে মনে করেন যে এগুলো ভালো হবে, কিন্তু আন্দোলন করে কিছু করতে পারবে না। এটা কিভাবে সমাধান হতে পারে আপনারা কতটুকু জানেন, বা বিষয়টা আসলে আন্দোলনের মূল রেখাটা কি? এই আন্দোলন তো আমরা ছাত্ররা এই যে চাকরির বিষয়, সরকারি চাকরি বিষয় নিয়ে তো এই আন্দোলনটা সবার এটা অধিকার আছে। তারা মুক্তিযুদ্ধ করছে যে তারা গরিব মানুষের ফলাফান যে আমি যে রিক্সা চলা আমার ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি, আমার ছেলে মেয়েকে কি রিক্সা চালাবে? আমার ছেলে মেয়ে কি সরকারি চাকরি পাওয়ার অধিকার নাই? এই আন্দোলনের মাধ্যমে না করে এরা যদি মনে করেন যে দুটা পক্ষ একসাথে হয়ে মিলিতভাবে বৈশা এটার সমাধান করতে পারে। আপনি চাচ্ছেন যে দুই পক্ষই যে সংকটটা চলছে, ছাত্র এবং সরকার, এটা একটা সমঝোতায় আসুক এবং এই যে সংকটের অবসানটা ঘটুক, এটাই চাচ্ছেন। এই যে আন্দোলনের উপর ভিত্তি করে সারা দেশে একটা অচল অবস্থা, এই অচল অবস্থায় দিন খেটে খাওয়া মানুষদের সবচেয়ে বড় দুর্ভোগ। এই দুর্ভোগ কিভাবে নিরসন করা সম্ভব? কাদের উপর দায়টা দিতে চান? এটা সরকারের জন্য এই অবস্থা। সরকার যেটা সুন্দরভাবে মাইনে নেয়, সিস্টেমভাবে দিয়ে দেয়, তারা তো আর এত দূরত হয় না। সরকারের এটা মাইনে নিতে হবে, যেভাবে হোক, যেভাবে ভালো হয়, যেভাবে ভালো হয় মাইনে নিতে হবে, তাহলে সবার জন্যই ভালো হয়। স্বাভাবিক দিনে আপনার আয় কত ছিল এবং এই যে দুর্ভোগের দুর্দিনের সময়ে আপনার আয়ের তফাৎটা কীরকম? এই যে আগে এমন কোনো গাড়ি চলাইছি যা 1000-1200 মারছি, এই আজকে সারাদিন চলাইছি 500 টাকা মারতে পারি। দেশের বিভিন্ন জেলাতেও ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া যায়। উল্লেখ্য, দিনটি ছিল 21 জুলাই, রোববার। জাতি দুর্ভোগে আছে, সাধারণ মানুষ দুর্ভোগে আছে, শ্রমজীবী মানুষগুলো দুর্ভোগে আছে। এটা আসলে কাকে দায়ী করবেন এবং এই বিষয়টা কিভাবে নিচ্ছেন, যে এই যে চলমান আন্দোলনের বিষয়টা আপনার অনুভূতি কি একটু বলবেন? আচ্ছা দেখেন, আসলে বিষয়টা হচ্ছে দেশটা হচ্ছে সম্পূর্ণ চালাচ্ছে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। তো এখন দেশের যা হচ্ছে, ক্ষতি হোক ভালো হোক, এটা হচ্ছে প্রধানমন্ত্রী চালাচ্ছে। এখন আমরা জোর করে চাইলেও একটা কিছু নিতে পারতেছি না, যদি না শেখ হাসিনা বা আমাদের প্রধানমন্ত্রী এটাকে সম্মতি না দেয়। আমরা চাইলে দেশটাকে এখন আমেরিকা ভাবতে পারতেছি না, আবার দেশটাকে চাইলে উগান্ডা ভাবতে পারতেছি না, যদি সেটা শেখ হাসিনা সম্মতি না দেয়। তো এখন সার্বিক পরিস্থিতিতে আমার যতটুকু মনে হচ্ছে, আমার ভাই বোনরা যারা মারা যাচ্ছে, শেখ হাসিনা যদি চাইতো যে বিষয়টা এরকম না হোক, তাহলে সে পারতো। সে আগে এই কোটা যে ব্যবস্থাটা, সে আগে চাইলে এই কোটাটা দিতে পারতো না। মানে 18 সালে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি, ওই সময় যে কোটাটা চলে গেল, তারপর থেকে আমরা ভালোভাবে পড়াশোনা করতেছি, আমাদের একটা আশা ছিল, আমার একটা এক্সপেকটেশন ছিল যে আমি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাবো। কিন্তু এই যে 4 বছর পরে এই জিনিসটা আসলে তো করার কোনো প্রয়োজন ছিল না। 1952 সালে ভাষা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1966 সালের 6 দফা আন্দোলন, 1971 সালে মুক্তিযুদ্ধ, যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ছাত্ররা। এই ছাত্র আজকে যে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এর পিছে 100% ভূমিকায় ছাত্রদের। সেই ছাত্র মানে আজকে বাংলাদেশ, সেই বাংলাদেশ আজকে সেই বাংলাদেশের বুকে আজকে গুলি চালাচ্ছে। আজকে যে হাসিনা স্বৈরাচার সরকার যে বলছে যে তুমি রাজাকার আর কি আমরা ছাত্র রাজাকার, আপনি কি যে আমরা ছাত্র মানে হলো বাংলাদেশ, সেই বাংলাদেশে যদি আপনি রাজাকার বলেন তাহলে আপনি কি? আমরা ছাত্র মানিয়ে লেগে এই বাংলাদেশ। আমরা বলি না যে আপনি কোটা দিলেন না, আমরা বলেছি যে একটা সুস্থ কোটা সংস্কার করেন, আপনার কোটা সংস্কার করেন, আমরা যাতে চাকরি পাই। আমরা ঢাকা শহরে পড়াশোনা করি, বিভিন্ন জায়গায় পড়াশোনা যারা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আমার বাবা একজন কৃষক, আমার বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার পড়াশোনা করাচ্ছে। আমি যদি এক জায়গায় চাকরি করতে যাই, কোটাভাবে চাকরি পাই, আমার বাবা লাখ লাখ টাকা খরচ করতে কিসের জন্য? আমি কৃষক হতাম, আমি কিসের জন্য? তাহলে আপনি কোটা সিস্টেম কিসের জন্য রাখছেন? সংস্কার করেন। আজকে যেখানে একজন মুক্তিযোদ্ধা, আজকে আমরা যখন এখানে দাঁড়ানো ছিলাম, একজন 1971 সালে একজন মুক্তিযোদ্ধা যিনি ভাতা প্রাপ্ত, তিনি আমাদের আজকে বললেন আইসা যে তোমরা আন্দোলন করো, আমরা তোমাদের সাথে আছি। তাহলে সে যখন আমাদের সাথে থাকতে পারে, আপনি আছেন, আপনার সমস্যা কোথায়? আপনার কিসের সমস্যা? বিভিন্ন রাস্তা দখল করে যে বিভিন্ন মিছিল, মিটিং, স্লোগান দিচ্ছেন, এখানেই ক্ষান্ত থাকবেন নাকি আইনি পদক্ষেপে আপনারা আগাবেন? এই বিষয়টা আসলে আপনাদের পরিকল্পনাটা কোথায়? সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে কিছু মানুষের এখনও ঘুম ভাঙেনি। যে লোকগুলো ইচ্ছাকৃত তারা আমাদেরকে দূর থেকে দেখার চেষ্টা করতেছে, কিন্তু তাদের কোনো মুভমেন্ট আমরা দেখতেছি না, তাদের কোনো অগ্রসরতা আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদেরকে সাপোর্ট করতেছে অনলাইনে, বিভিন্ন অ্যাক্টিভিটিস তাদের আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সশরীরে জমিনে তাদেরকে আমরা উপস্থিত পাচ্ছি না। তো আমরা তাদেরকে সর্বপ্রথম আহ্বান করবো যে আপনার সশরীরে আমাদের এখানে উপস্থিত হন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা নিপীড়িত হচ্ছে এবং তারা বিভিন্ন সময় স্ট্যাটাস দিচ্ছে যে আপনারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যা আছে সাথে যে অবস্থায় আছেন, আমাদেরকে এসে হেল্প করেন, আমরা বিপদে আছি। কিন্তু তা সত্ত্বেও এই মানুষগুলোকে আমরা উপস্থিত পাচ্ছি না।
কি কারণে তারা এই তাদের যে চেতনার নাড়া পাচ্ছে না কিভাবে, আমরা আর কি করলে আর কত জীবন গেলে এই মানুষগুলো আমাদের সাথে একত্রতা ঘোষণা করবে এবং তাদেরকে আমরা ময়দানে পাবো। একটা বিষয় আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, সেটা সরকার দলীয় পক্ষ থেকে একটা অভিযোগ করা হয় যে এখন যারা আন্দোলনরত আছেন তারা সাধারণ ছাত্রছাত্রী নেই, এখানে আছে বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শী যারা সরাসরি সরকারকে হটানোর পদক্ষেপে নেমেছেন এবং তারা সংস্কার চান না, মানে কোটা সংস্করণ আন্দোলন থেকে বেরিয়ে তারা এখন মানে সরাসরি সরকার হটানোর আন্দোলনে নেমেছেন। এই বিষয়টা আসলে কি আদৌ এরকম হচ্ছে কিনা, আপনারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া আছেন কিনা এই বিষয়টা ক্লিয়ার করবেন আপনারা। আমি একটা কথা বলি যে আপনি হয়তো সোশ্যাল মিডিয়া যদি সরকার চোখ বন্ধ করে থাকে কিনা ধারণা যখন উনি করে তখন কীভাবে ধারণা করে, ওনার যদি চোখ কান খোলা থাকে তাহলে আমরা দেখবো যে বিএনপি জামাত সহ যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছে তাদেরকে আমরা বলেছি নট লাইক বিএনপি অর জামাত, তুমি কাম অ্যাজ আ স্টুডেন্ট, তুমি যদি একজন শিক্ষার্থী হও তাহলে শিক্ষার্থী হিসাবে আসো, জামাতের ওই সব ট্যাগ লাগায় আমাদের সাথে আসো না, এটা হচ্ছে স্পষ্ট ভাষা আমাদের। আমরা এটা চাচ্ছি না, তারা শিক্ষার্থী, তারা যে কোনো একটা কলেজে অ্যাডমিটেড, যে কোনো একটা প্রতিষ্ঠানে অ্যাডমিটেড, দ্য কাম অ্যাজ এ স্টুডেন্ট, উই আর টুগেদার, উই ওয়ান্ট টু ফাইট টুগেদার। কিন্তু এইটা তো মানে তারা ধারণা করে কিসের ভিত্তিতে, ভিত্তিটা কোথায়, তারা ভিত্তিটা দেখাক আমাদের। আমরা যতটুকু জানি যে কোটা বাতিল হয়ে গেছিল 18 সালের আন্দোলনের পরে, তারপরে যখন একটা মুক্তিযোদ্ধা পরিবার আপিল করে তারপর সেটা আদালতে আবার বহাল করে, তো পরবর্তী সময়ে আবারও আপিল করতে হবে বা আইনি লড়াই লড়তে হবে, যেটা গতকাল প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে উনি তাই বলছেন। তো এই ব্যাপারটা আপনি কিভাবে নেন? না, উনি যেটা বলছে গতকাল আসার পর উনি যেটা বলছে, উনি বলতেছে হচ্ছে হাইকোর্ট থেকে একটা কিছু বলবে বা এরকম কিছু একটা, কিন্তু এটা তো সবাই জানে যে হাইকোর্ট কি শেখ হাসিনার বাইরে, প্রধানমন্ত্রীর বাইরে কি হাইকোর্ট চলে? উনি চাইলে হাইকোর্টকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারে, কিন্তু উনি এটা চাচ্ছে না। উনি চাচ্ছে যে দেশের মধ্যে একটা কিছু হোক, হয়ে সবাই অন্যদিকে তাকাক, সবাই মারা যাক, এটা ওনার কিছুই যায় আসতেছে না। আমরা যতটুকু দেখতেছি আমার ভাই মারা যাচ্ছে, উনি প্রেস ক্লাবে এসে বলতেছে যে আমরা এটা দেখব, 3 মাস পরে দেখব, 4 মাস পরে দেখব। আমার ভাই মারা যাচ্ছে গতকালকে, উনি দেখতে চাচ্ছে 3 মাস পরে। এটা কি ধরনের কথা? উনি কি প্রধানমন্ত্রী হয়ে কি 3 মাস পরে দেখতে হবে? সম্পূর্ণ দেশ ওনার কন্ট্রোলে, উনি বলতেছে 3 মাস পরে, 4 মাস পরে দেখবে। আমরা আজকে গণমাধ্যমে যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি বা খোঁজখবর নিয়ে জানলাম যে 2 জন ছাত্র আপনাদের পক্ষ থেকে সেটা আদালতে আপিল করছেন, আইনি যে লড়াইটা সেটার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই ব্যাপারটা আমরা আইনি লড়াইয়ের জন্য অপেক্ষা করব নাকি আন্দোলনটা চলমান থাকবে, এই বিষয়টা আসলে আপনাদের পরিকল্পনাটা? আমাদের পরিকল্পনা আমাদের ভাইদের কেন মারা হলো এটা জবাব চাই আগে, তারপরে হচ্ছে কথাবার্তা। এছাড়া আমরা কোনো শান্ত হব না, আমাদের কার্যক্রম চলবে, আরও কঠিন হবে যতদিন না পর্যন্ত আমার সাইদ ভাই কেন মারা গেল, আমার ভাইরা কেন মারা হলো, এটা যতদিন পর্যন্ত আমরা না জানতে পারছি আমরা কখনো থামবো না। আমরা আগে এটার জবাব চাই, তারপর কোটা হলে হোক, না হলে না হোক। আমার ভাই কেন মরলো আমি এটা আগে জানতে চাই। আজকে যে ছাত্রলীগ তোমরা আমাদের প্রতি হামলা করলা, আমার ভাইদের মারলা, তোমরা আজকে ঠিকমতো তোমাদের নামটা লিখতে পারো না। আমরা আজকে যারা আন্দোলন করতে থাকি বুয়েটের স্টুডেন্ট, আপনার ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারা বাংলা মায়ের গর্বিত সন্তান। কালকে যখন একজন বিশেষ কেউ হবে, একজন আমলা হবে, একজন সচিব হবে, একজন ম্যাজিস্ট্রেট হবে, কিন্তু এই যে ভালো ভালো ডিপার্টমেন্টের ছাত্ররাই হবে। আপনার এই যে ছাত্রলীগের পোলাপান হবে না। আপনি হাসিনা, আপনি আজকে যা তৈরি করছেন, বর্তমান যা হচ্ছে হোক, আপনি যে আমার ভাইদের উপর গুলি করছেন, কালকে যখন গুরুত্বপূর্ণ একটা পদে বসবে, এই ছাত্রদল যা আছে, আজকে ছাত্র সংগঠন আছে, এরা আপনাদের ঘৃণার সাথে তুলনা করতেছে। আমরা জানি যে গত কয়েকদিন যাবত এই কোটা সংস্করণ আন্দোলনটা চলমান, এই চলমানে সাধারণ মানুষের বেশ দুর্ভোগের সৃষ্টি হয়েছে। তো সর্বোপরি রাজনৈতিক একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, যেটা জাতীয় পর্যায়ে যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা একে অপরকে দোষারোপ করতেছেন। যেমন বিএনপি জামাতকে দোষারোপ করেন, জামাত আওয়ামী লীগকে দোষারোপ করেন, আবার আওয়ামী লীগ আবার জামাত বিএনপিকে নিয়ে জড়িয়ে কথা বলছেন। তো এখন বিষয়টা হলো যে এই যে সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনটা, এই আন্দোলনটা আর সাধারণ ছাত্রছাত্রীদের আয়ত্তে নেই কিংবা নিয়ন্ত্রণে নেই। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারীরা ঢুকে পড়ছে, যারা ঐক্যবদ্ধ হয়ে সরকারকে হটানোর জন্য পরিকল্পনা করছে, এমনটাই বলা হচ্ছে সরকার দলীয় পক্ষ থেকে। আপনার কি মনে হচ্ছে এটা? আমি একটা প্রশ্ন করি, আপনার বিবেকে কি বলে এটা? সাধারণ কোনো দলীয় কোনো লোক মাইর খাইছে না সাধারণ ছাত্ররা মাইর খাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়? আপনি বলেন, এটা আপনার কাছে আমি প্রশ্ন করলাম। সাধারণ আপনার যে দেশে যে প্রধানমন্ত্রী, ওনার কাছে একটা প্রশ্ন যে আপনি যে সাধারণ কোনো দলীয় নেতা মাইর খাইছে না সাধারণ ছাত্ররা মাইর খাইছে? এনে ধরেন আমার একটা ছেলে ঢাকা আমার ছেলের ধরেন পড়তে আছে, কলেজে পড়তে আছে, তাহলে আমি কি অনেকে রাজাকার?
আপনার কাছে আমি প্রশ্ন, তাহলে আমার বাপে কি রাজাকার? আমার বয়স কত, 40 নাহলে 45? তাহলে আমার বাপে কি রাজাকার? হয়তো আমার দাদা রাজাকার ছিল, এনে কথাটা এটা বলতে পারে। তাহলে আমি যদি রাজাকার হইলাম না, আমার বাপের রাজাকার হইলো না, তাহলে আমার সন্তান কেন রাজাকার হইলো? যে রাজাকারের সন্তান, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আর আপনি যেন বললেন যে দলীয় লোক জামাত, এটা তো আমাদের দেশের একটা পেশা ভাই, এটা একটা পেশা না? আজকে আমি প্রায় আপনার কি বলবো, আমি তো আপনার 96তে আমার চাচার ভোট দিছি, এগুলো তো আমার দাড়ি মোচড়ে নাই। আর কি শুনতে চান? তারপরে এই যে আইডি কার্ড করছে, কই আমরা তো ভোট দিতে পারলাম না। আমরা সাধারণ কোনো ছাত্র, এই যে কি লেখাপড়া করে নাই, এই যে একটা লোক, এটা কি এই যে পোলাপান, এটা কি লেখাপড়া নেন? দেন কোনো শিক্ষিত লোক, যারা সাধারণ লোক আছে, সাধারণ লোকও তো আজকে আছে, যারা বাসের শ্রমিক, সবাই তো এরা দই করছে। আর তো আমরা গুড়ি জাতের লোক, এরা আমরা হয়তো রাস্তায় নামছি, তারপর সাধারণ লোক সবাই সমর্থন জানাইছে ছাত্রগুলোকে। আমরা সাধারণ দলীয় লোক করে মারা গেছে, কোন দলীয় লোক, একটা ছাত্র মারা গেছে, কি জামাতের শিবিরের একটা লোক মারা গেছে, কি ধরেন একটা যে কোনো জাসদের একটা লোক মারা গেছে, কোনো একটা লোক মারা গেছে, সব জায়গায় আপনি দেখেন সাধারণ একজন রিক্সাওয়ালার ছেলে মারা গেছে, বুক পাইটা দিছে। আমার দেশে টাকা দিয়ে মানুষ বাংলাদেশের বাইরে চাকরি করে, বাংলাদেশে চাকরি নাই, সরকার কি একটা ভূমিকা নিতে পারে নাই? কেন নিতে পারে না? আমরা চাই সরকার যে কথা বলছে এ কথা প্রত্যাহার করে আমাদের জনগণের যে আন্দোলন চলতে আছে চলবে, আমাদের আন্দোলন শোভিত হয়ে আমাদের সরকার যে কথা বলছে পাবলিকের সামনে এ কথা প্রত্যাহার করুক। আমরা এই দেশে আর কিছু চাই না। প্রজন্ম কণ্ঠকে ধন্যবাদ। আরেকটা বিষয়, মিডিয়া শুধু আপনাদের বলছি না, মিডিয়ার সব মিডিয়াকে উল্লেখ করে বলছে, আমাদের আপামর জনগণ যেটা চায় সেটা সঠিকভাবে উপস্থাপন হয় না। এর একটা বিষয় বলি, কিছুদিন আগে আমাদের আইনমন্ত্রী আসানুল হক বললেন যে কোঠা আন্দোলনের কোনো ধরনের আলোচনা হবে না। আজ বিকালে সে কিভাবে বলে যে তোমাদের সাথে আলোচনায় পড়বো? হ্যাঁ, আজ আমার ভাই মারা গেছে, হ্যাঁ, এতজন মানুষ মারা গেল। পুলিশ কি এই দেশের ক্ষমতা নিয়ে বসে আছে কিনা? পুলিশের গুলির অর্ডার কে দিয়েছে? এগুলো আমরা জানতে চাই। তারপরে পুলিশ আজ কি করে? পুলিশ আজকে সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স নেয়, মোড়ে ট্যাক্স নেয়। পুলিশ আবার লাঠি দিয়ে আমাদের চার্জ করে। শুধু চার্জ না, দেখেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই ভাইয়াকে দেখছেন, সেই ভাইয়াকে কিভাবে পাখির মতো গুলি করে। কেন পুলিশ করবে? আর যদি যুদ্ধ বাদে বহির শত্রু যদি আক্রমণ করে সেটা প্রতিরোধ করতে পারবে না, কিন্তু আমার সাধারণ জনগণকে কেন এগুলো করবে? এটা প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। আজকে প্রধানমন্ত্রী যেটা বলেন সেটাই আমাদের মেনে নিতে হবে, ঠিক আছে, কিন্তু আনুষঙ্গিক রাজনৈতিক দলগুলি সবই অবৈধ। আজ আমরা রাজাকার যদি সত্যি হয়ে থাকি, আমাদের এনআইডির পাশে একটা রাজাকার ট্যাগ লাগিয়ে দেখ, কখনো সরকারি চাকরিতে না, কখনোই অ্যাপ্লাই করব না যে আমরা রাজাকার। আজ আমরা জানি সুইপাররা কখনো ফার্স্ট ক্লাস চাকরি পায় না, কিন্তু আবেদনও করে না, তারা সুইপারের পোস্টেই থাকে। রাজাকার যারা আছে আমরা তারা সেই রকম একটা পোস্টে ভ্যান চালিয়ে পারি আর অন্য পেশা পারি করব। আপনারা মিডিয়ার মানুষ, এগুলো তুলে ধরেন, আপনারা এগুলো তুলে ধরবেন না, এগুলো কাট ছাট করে এডিট করে তারপরে দিবেন। আমরা দেখব যে মিডিয়া প্রত্যন্ত অঞ্চল থেকে, আজ উত্তরায় গিয়েছিলাম, আজকে সায়েন্স ল্যাবে গিয়েছিলাম, পুলিশের যে মহড়া, এটা সাধারণ জনগণকে ভালোবাসার মহড়া নয়, পাকিস্তানি হানাদার বাহিনীকে উপেক্ষা করে গেছে। আমরা তো বলতে পারি। আজ আমার কষ্টে কান্না আসে যে কিভাবে সাধারণ জনগণ না, যে যারা লেখাপড়া করতে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় পাঠদান করছে, তাদের টেনে হিসড়ে পিজন ভ্যানে উঠাইছিল। আপনারা দেখছেন, তাদের মতামতের কোনো গুরুত্ব নাই। আজ তারা বিভিন্নভাবে বিভিন্ন ইস্যুতে বিএনপিকে টানতেছে, জামাত শিবিরকে টানতেছে, বিভিন্ন যে দলীয়, ওদের কোনো পড়াশোনায় আমরা এখানে আসি না। আমার ভাই লেখাপড়া করে, আমার সন্তান লেখাপড়া করে, আমি নিজে লেখাপড়া করছি। আমাদের দাবি, আমরা আসছি। আজ আমরা কি বলতেছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনায় নাকি শত্রু হয়ে গেছি। আমরা কখনো এগুলো চাই না। আমরা চাই শান্তশিষ্ট একটা পরিবেশ, সেই পরিবেশ আজ রাখে নাই। আজ যখন ব্যবস্থাটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, শাহবাগ কেন্দ্রিক ছিল, তখন কিন্তু সে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আজ যখন সাধারণ জনগণ বিপাকে পড়ছে, আর এর মূল লক্ষ্যে প্রধানমন্ত্রী নিজে দায়ী। আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি একজন অভিভাবক হিসাবে, এখানে যেহেতু ছাত্রছাত্রীরা সবাই আন্দোলনরত রয়েছেন, যে আপনি একজন অভিভাবক হিসাবে এই বিষয়টা কিভাবে সংকটটা সমাধান করা যায়, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা আপনার অভিমতটা কি? আমার অভিমত, আপনার মনে করেন যারা শিক্ষিত লোক আছে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে এটা কিভাবে সমাধান করলে ভালো হয়। এরা তো কোনো কিছু, এরা চাইছে মেধা হিসেবে চাকরি চাইছে। এরা তো কোটা আন্দোলন একবার কোটা বাদ দিতে বলে নাই, সংশোধন করা বলছে। তো
তো সংশোধন করে দিলে তো হয়ে যাবে, এটা তার কোনো কিছু নাই আছে। এই যে চলমান আন্দোলনটা আজকে আপনাদের টোটাল শাটডাউন ছিল, তো এখন আগামীতে আপনাদের আগামী দিনগুলোতে কি ধরনের কর্মসূচি নিয়েছেন, এই ধরনের কোনো পরিকল্পনা বা আপনার সিদ্ধান্ত হয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের একটা পরিকল্পনা উপর মহল থেকে, আমাদের যে কেন্দ্রীয় যেভাবে আসে আমরা সেই মোতাবেক চলাফেরা করব ইনশাল্লাহ। তারা উপর থেকে যেটা আমাদের কমান্ড করবে আমরা সেটাই মেনে নেব। ছাত্র সমাজের যে আহ্বায়ক কমিটিগুলো আছে, আজ আরেকটা জিনিস আমরা বলতে চাই যে 2018 সালে যখন কোঠা আন্দোলন নিয়ে অনেক কথা হয়েছিল, তখন আমরা দেখছি কিছু আপামর ছাত্র তাদের নিজস্ব সুবিধা নিয়ে চুপ হয়ে গেছে। আমরা এই ছাত্র সমাজকে বলবো, আজকে আপনারা নিজেদের সুযোগ সুবিধা নিয়ে চুপ হয়ে যাবেন না। যদি চুপ হয়ে যান তে আমাদের এই 2 কোটি স্টুডেন্টের সঙ্গে হবে, এটা বলে আজ আমরা না খেয়ে সেই সকাল অবধি এখান পর্যন্ত আছি। কেন গতকাল যখন আমাদের এই সারাদিনের যে একটা কার্যক্রম আমরা প্রকাশ করেছি, তখন কি কোনো মন্ত্রী, কোনো নেতা বা প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, তখন কি বলতে পেরেছিলেন না যে তোমাদের সাথে আমরা বসতেছি, যাইও না? আজ বিকালবেলা এই সন্ধ্যা অবধি আমরা না খেয়ে কত ছাত্র শুয়ে পড়েছে, তারা গরম সইতে পারে না, অনেক কোমলমতি শিক্ষার্থী, তাদের দিকে আমি দেখে আমার চোখ দিয়ে জল পড়লো। অথচ আমাদের দেশনেত্রী শেখ হাসিনা তিনি কিন্তু এগুলো দেখেন না। তিনি দেখেন এই সাধারণ জনগণের কষ্টগুলো দেখেন না। তিনি দেখেন কি বিএনপি কি বলছে, তিনি দেখেন জামাত কি বলছে। তিনি বলেন যে তারেক রহমান কি করছেন। তারেক রহমানের আমরা পাইচারি করতে আসি না, এখানে আমার যোগ্য অধিকার নিয়ে আসছি। আজকে সারাদিন আপনি নেট চালাইতে পারছিলেন আপনারা কি জন্য? আমি টাকা দিয়ে নেট কিনছি, ভ্যাট ট্যাক্স দিয়ে নেট কিনছি, সেই নেট চালাইতে পারি নাই। এর চাইতে বাকরুদ্ধ অবস্থা আমি পৃথিবীর কোন রাষ্ট্রে শুনি নাই। হ্যাঁ, আজকে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করেছে সরকার দলীয় নিজেই, আর তার পরাভক তাদেরকেই এই সমাধান বের করে জনগণের সামনে সশরীরে হাজির হয়ে তারপর ব্যবস্থা নিতে হবে। এবং প্রধানমন্ত্রীকে মিডিয়ার সামনে নয়, শাহবাগে এসে জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে। আরেকটা কথা বলতে চাই, কথায় বলে যে মানুষগুলো মারা গেছে তাদেরকে আমরা ক্ষতিপূরণ দেব। দেন, আমার ওই জানটা দেন, আমার কাছে দেন। টাকাও চাই না, চাকরি চাই না, আমি একটু বুকে জড়িয়ে ধরবো। দেন আমাকে ওইটা দেন। ওইটা পারবেন না, কখনোই পারবেন না। আশা করব আপনারা এইগুলো উঠায় ধরবেন জনগণের সামনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এই আপামর জনতা এবং ছাত্র সমাজকে যে তারা জাগরিত হয়েছে। তাদের এই ঘুমন্ত সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল, রদ ও রহিত করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করেন। উক্ত রায়ে বলা হয়, কোটা প্রথা হিসেবে মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% নির্ধারণ করা হলো। তবে নির্ধারিত কোটার যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। এই নির্দেশনার আলোকে সরকারের নির্বাহী বিভাগকে অনতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। পরবর্তীতে 22 জুলাই সোমবার কোটা প্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। স্পষ্টই সহিংসতার দায় অস্বীকার করেছে শিক্ষার্থীরা। তাহলে ভাঙচুর, অগ্নিসংযোগ আর তাণ্ডব চালালো কারা? এদিকে সপ্তাহ জুড়ে তীব্র অস্থিরতার পর সরকার দেশে আরোপিত কারফিউ শিথিল করেছে। অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত ক্ষমতায় আবার খুলতে শুরু করেছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা আংশিকভাবে পুনরুদ্ধার করা হলেও মোবাইল ইন্টারনেট পরিষেবা এখনও অনুপলব্ধ রয়েছে।